সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব। সাংবাদিকতা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। শফিকুল আলম সাহেব, আপনাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এখানে আপনাকে আমরা যেটা প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি এপির বাংলাদেশের ব্যুরো চিফ ছিলেন, এর আগেও বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আপনাকে আমরা মাঠে বিভিন্ন জায়গায় পেয়েছি। সাংবাদিকতা করতে যে আপনার ভাবনায় কি কখনো এসেছে যে আপনি এই কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের প্রেস সচিব হবেন? না, এটা কখনো আসে নাই। কারণ আমরা তো ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করলে যেটা হয় যে আমরা একটু দূরত্বে থাকি, খুব যে অ্যাকশনগুলো যেখানে হয় আমরা অনেক দূরের থেকে দেখি। ফলে আমার মনে হয় যে এই জায়গায় সম্পৃক্ততা যতটা আপনার হয়, আপনি তো আরও বেশি মাঠে থাকেন, আপনাকে আমি অনেক জায়গায় দেখেছি বা আপনাদের রিপোর্ট। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। রিপোর্টাররা যতটুকু থাকে আমরা যেটা করি যে খুব বড় ইনসিডেন্টগুলো রিপোর্ট করি, কেননা বিদেশি তো সব বাংলাদেশের সমস্ত নিউজের উপর তো তার ইন্টারেস্টেড নাই। বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনে যদি বড় কিছু ঘটনা ঘটে বা ধরেন একটা ন্যাচারাল ডিজাস্টার বা বাংলাদেশের খুব বড় রকমের একটা গুড নিউজ যদি হয়, সেগুলো ক্ষেত্রে আমরা রিপোর্ট করি। মানে ওই পারে বসে থেকে এখন আপনার সামনে মনে হচ্ছে কোন চ্যালেঞ্জটা কি আসলে এই জায়গায়? চ্যালেঞ্জটা খুবই, কেননা একটা জিনিস হচ্ছে যে এই গভর্নমেন্ট আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে, ফলে এক্সপেকটেশন তো অনেক হাই। সবাই চাচ্ছে যে একটা বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা তৈরি হোক, একটা গভর্নমেন্ট যেটা তৈরি হোক যেখানে নেপোটিজম থাকবে না, যেখানে রিয়েল কাজগুলো হবে, ব্যুরোক্রেটিক রেড ট্যাপিজম থাকবে না। বা আপনি ধরেন আপনি যদি দেয়ালগুলো দেখেন, ওরা বারবার বলছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই। তাহলে কি রাষ্ট্র এতদিন আসলে খুবই ভঙ্গুর অবস্থায় ছিল, সেই রাষ্ট্রকে আবার ফেরানোর যে দায়িত্ব এই উপদেষ্টা পরিষদের কাছে বা প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বে যে উপদেষ্টা তাদের হাতে। আমরা এখন মূল আলোচনায় চলে আসছি। আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের 1 মাস। আচ্ছা, তো এই 1 মাসে আপনি সাংবাদিক হিসাবে কতটুকু আপনি বিশ্লেষণ করতে পারবেন? সাংবাদিক হিসেবে এটাকে কিভাবে দেখেন? আমি সাংবাদিক হিসেবে দেখলেও বলবো যে আমি বলবো ওদের ব্রিলিয়ান্ট ওয়ার্ক, তারা যা করেছেন 1 মাসে, মানে 100তে 100ই দিব আমি বলবো। কেননা একটা জিনিস সেটা হচ্ছে যে প্রেস সচিব হিসেবেও আপনার বিশ্লেষণটা আমরা সরকারের 1 মাস আমি সাংবাদিক হিসেবে এই জন্য বলি, আপনি দেখবেন যে একটা 15 বছর একটা ফ্যাসিবাদী একটা সরকার পুরো পতন হয়ে গেল, ঠিক আছে? সেই পতনকে পরে একটা নতুন একটা রাষ্ট্র ওনাকে তৈরি করার একটা ম্যান্ডেট নিয়ে এরা আসলেন। আসার পরে প্রথম 1 মাসে যেই ধরনের কাজ হওয়ার কথা, যেমন ধরুন গুম নিয়ে কাজ হয়েছে, ব্যাংকিং সিস্টেম বলে তো কিছু ছিল না, একটা পুরো ধরনের একটা রবারির একটা ডাকাতি হতো ব্যাংকিংয়ে, সেই জায়গা ঘুরে দাঁড়িয়ে আজকে দেখেন, আজকে নিউজটা কি যে কোনো ধরনের ব্যাংকের থেকে আগে টাকা ওঠানোর জন্য একটা 1 লাখ 2 লাখের একটা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ব্যারিয়ে এক ধরনের কার্ভ দেওয়া ছিল, সেটাও উঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টরে এক ধরনের আমি বলবো যে জীবন ফিরে এসছে। অন্যান্য যতগুলো আপনি এনার্জি সেক্টর বলেন, ইভেন সত্যিকার অর্থে যদি ল অ্যান্ড অর্ডার দেখেন, আমি তো বলবো যে 1 মাসে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। সব মিলে আমি মানে গিভেন দ্য সিচুয়েশন, আপনি বাংলাদেশে আবার আপনার দেখতে হবে যে যারা কাজগুলো করে বাংলাদেশে, এটা তো একটা ব্যুরোক্রেটি, এই ব্যুরোক্রেসি তো পুরনটাই রয়ে গেছে। তাদেরকে নিয়ে কাজ করে, তাদের এই সিস্টেমকে নিয়ে কাজ করে আপনি একটা ভালো জায়গায় নিতে চাচ্ছেন, দেশ মেরামতের প্রাথমিক সোপানটা আপনি তৈরি করতে চাচ্ছেন, এবং 1 মাসে আমি বলবো যে ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন। সারাদিনে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই কর্মসূচি শেষে বিকেলবেলায় রংপুর সার্কিট হাউসে
উনি একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আপনিও সেখানে ছিলেন? না, আমি ছিলাম। আপনি প্রেস উইং এর, আমি তখনও প্রেস উইং এ সেভাবে জয়েন করিনি ওখানে। তো সেখানে আর বিষয়টি নিশ্চয়ই আপনি অবগত আছেন বিষয়টি সম্পর্কে। সেদিন আমি রংপুরে উপস্থিত ছিলাম। আমি অধ্যাপক ইউনূসকে একটি প্রশ্ন করেছিলাম যে আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমরা মনে করি যে এর চেয়েও আপনার অনেক বড় পরিচয় যে আপনি একজন শান্তিতে নোবেল বিজয়ী, আপনি একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, সারা পৃথিবীর অনেক মানুষ আপনাকে এক নামে চেনে এবং ওনার সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানের সম্পর্ক আছে। আপনি কি মনে করেন যে এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে বা বাংলাদেশের সামনে আগানোর পথটা কতটুকু সহজ হবে, বাংলাদেশের মানুষের যে ওনাকে নিয়ে এই মুহূর্তে যে প্রত্যাশা? না, আমার মনে হয় যে কেননা পুরো পৃথিবী ওনাকে চিনেন, উনি থাকা মানে কি যে একটা এক ধরনের কনফিডেন্স তৈরি হওয়া এবং এক ধরনের মেসেজ পুরো আউটসাইড সবার কাছে যাওয়া যে এইখানে যারা আছেন তারা সত্যিকার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। অর্থে রিয়াল লিডার। তারা জানেন জনগণের আকাঙ্ক্ষাকে কিভাবে, স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করতে হয়। এই কাজগুলো ওনারা তাদের সারা জীবন করে আসছেন, উনি করে আসছেন। দেখেন আপনি সেই জোবরা গান থেকে শুরু করে ওনার পুরো জীবনের ফিলোসফি হচ্ছে মানুষকে হেল্প করা, মানুষকে পোভার্টি থেকে উপড়ে নেওয়া, মানুষের প্রচুর জব তৈরি হয়, এটিগুলো করা। তো ওইটারই একদম শেষ প্রান্তে এসে উনি এখন স্টুডেন্টরা ওনাকে রিকোয়েস্ট করলেন, উনি রিকোয়েস্টে রেসপন্ড করে এই দায়িত্ব উনি নিয়েছেন এবং ওনার দায়িত্ব নেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে যে মেসেজটা গেল যে এটা একটা খুবই একটা বলবো যে পৃথিবীতে একটা রিনোন একটা ব্যক্তি এই গভর্নমেন্টের প্রধান হয়েছেন। তো এভরিবডি নোস উনি তো বন্ধু শুধুমাত্র আমি বলবো যে মাইক্রো ক্রেডিটের না, ওনার বন্ধু ইউনিভার্সিটির প্রধান, ওনার বন্ধু বলবো যে কী বলবো 200-300 নোবেল লরিয়েট ওনার বন্ধু, ওনার বন্ধু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কর্পোরেশন, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির যারা প্রধান তারা ওনার বন্ধু। তাদের সবাই অনেকে ওনাকে ফোন দিচ্ছেন যে আমরা বাংলাদেশে কাজ করব, আমরা বাংলাদেশের উপরে আমাদের আস্থা ফিরে এসেছে। একটা সাফল্যের কথা আপনি কি জানেন ওনার সাথে কাজ করতে, যে এরকম দুই একটা ঘটনা যেটা আন্তর্জাতিকভাবে উনি অলরেডি কাজ শুরু করেছেন বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান আর বাংলাদেশের প্রফেসর ইউনূস এখানে আসার কারণে কাজ করতে চায় বা এরকম? আমরা ওনাকে অনেক ফোন আসছে, উনি কথা বলছেন অনেকের সাথে, প্লাস হচ্ছে উনি সমস্ত ডিপ্লোম্যাটদের সাথে কথা বলছেন। এক ধরনের আমি বলবো তো উনি ইভেন লিখেছেনও যে উৎসাহটা সব জায়গার থেকে আসছে, কিছু কিছুতে আমরা অভিভূত হচ্ছি। এবং উনি তো কথা বলছেন, উনি আপনি ধরেন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সবার সাথে কথা বলছেন, জানছেন ইন্টারনেট আপনি এই যে কিছু লেবার আনরেস্ট হলো, উনি সাথে সাথে থেকে কোথায় কি হচ্ছে উনি জানতে চাচ্ছেন, কোথায় সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। আমরাও সেটা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার নিউজ কভার করতে যে আমরা দেখেছি যে একদম যারা দাবি দেওয়া নিয়ে মানুষ একদম ওনার দরজার কাছে চলে যাচ্ছে এবং উনি তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে তাৎক্ষণিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, দায়িত্ব নেওয়ার পরে এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বিদেশ সফর, যেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম সাধারণ পরিষদে উনি যোগ দিবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি সেখানে। আমরা এর মধ্যে দেখেছি যে একটা প্রতিনিধি দলের নামও উনি দিয়েছেন, খুব সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল। ওখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? ওখানে জাতিসংঘ সাধারণ পরিষদে উনি যে ভাষণ দিবেন, ভাষণের কি কি বিষয়গুলো প্রাধান্য পাবে? ভাষণ যেটা দিবেন তার মূল যে বিষয়, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বিষয়বস্তুটা হচ্ছে যে রেভলিউশন হলো, ছাত্র জনতা যেই অ্যাচিভমেন্ট, এটা তো এটা ওয়ার্ল্ড হিস্ট্রির এটা একটা অনবদ্য একটা অ্যাচিভমেন্ট, অনবদ্য একটা ঘটনা, আনপ্রেসিডেন্টেড।
এই বিষয়টা নিয়ে উনি বলবেন যে বাংলাদেশের স্টুডেন্টদের ড্রিমটা কি, তারা কি চায়, তারা যে একটা ডেমোক্রেটিক সোসাইটি চায়, তারা একটা ডেমোক্রেসি চায় যেখানে ভোট চুরি হবে না, তারা এমন একটা সমাজ ব্যবস্থা চায় যেখানে বৈষম্য থাকবে না। তো এই যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলবেন, উনি ওইখানে বাংলাদেশের মেরামত করার জন্য ওনারা কি কি কাজ করছেন সেগুলো নিয়ে বলবেন। প্লাস হচ্ছে যে ছাত্র জনতার যেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো সেই ব্যাপারে উনি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জন্য কি করছেন সেগুলোর কথা বলবেন। প্লাস হচ্ছে বাংলাদেশকে উনি একটা প্রসপারাস একটা, যে এখানে পোভার্টি জিরো থাকবে এমন একটা জায়গায় নেওয়ার যে ধরনের রিফর্মগুলো করতে হয় সেই রিফর্মের কথাগুলো বলবেন। দ্বিপাক্ষিক বৈঠকগুলো নিয়ে আপনি কি কিছু বলতে পারেন, যে জাতিসংঘে ভাষণের পাশাপাশি এগুলো সময় যাবে, এগুলো ওয়ার্কআউট করতে হয়। এটা হয় কি, যত আপনি এই সম্মেলনটা কাছাকাছি আসে তখন এগুলো ওয়ার্কআউট হয়, যে এই সবাই তো দেখে তার টাইম স্লটটা কোথায় আছে, কার সাথে, কোন কোন দেশের সরকার বা এটা রাষ্ট্রপ্রধানের আমার সাথে মনে হয় বৈঠকের। এই পুরো বিষয়টা ফরেন মিনিস্ট্রি দেখছে। আপনি ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে ইউ উইল গেট এ বেটার পিকচার। আর পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রীর সাথে কি কোনো বৈঠকের সম্ভাবনা আছে? আমি তো বললাম এটা ফরেন মিনিস্ট্রি এটা বলতে পারবে, তাদের কাছে আপনি বেটার পিকচারটা পাবেন। উপদেষ্টার সাথে কে কে যাচ্ছেন এবার, মানে একটা সংক্ষিপ্ত যে তালিকা দিয়ে? সংক্ষিপ্ত একটা তালিকা তো আছে, আর তার মধ্যে প্রেসের থেকে আমরা কিছু জন যাচ্ছি, আর ফরেন মিনিস্ট্রি থেকে কয়েকজন যাচ্ছেন। এই তো খুবই বলবো যে মিনিমাম নাম্বার অফ পিপল যাচ্ছে। উনি যে জাতিসংঘে যে ভাষণটা দিবেন কোন ভাষায় দিবেন এটা কি ঠিক হয়েছে? এটাও আমি বলবো যে ওয়ার্কআউট হচ্ছে। এটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা তো ওনার ব্যাপার, ঠিক না? এটা তিনি দেখবেন যেই ভাষায় দেওয়া যায়। এর আগে যেটা আমরা জানি যে কোনো লিডার বাংলাদেশি তারা বাংলাতেও দিয়েছেন, আবার অনেকে ইংরেজিতেও দিয়েছেন। হ্যাঁ, এখন অনেকে হয়তো বাংলাদেশের থেকে এক্সপেকটেশন থাকবে যে উনি যেন বাংলায় দেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি ইংরেজি ভাষণ দিলে যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে এটা যদি তাড়াতাড়ি পৌঁছয়, এবং এই পৌঁছানোর ফলে যদি একটা বাংলাদেশের ব্যাপারে যদি একটা পজিটিভ ইমেজ তৈরি হয়, ওটাও তো খারাপ না। রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা হতে পারে? রোহিঙ্গা ইস্যুতে একটা বোধহয় সেশনে উনি যোগদান করতে পারেন, এটা সাইড লাইনে, এটা এই ইউএনজি ভাষণের মধ্যে কি রোহিঙ্গা ইস্যুটা থাকবে? রোহিঙ্গা ইস্যু নিয়ে উনি তো অলরেডি অনেকের সাথে কথা বলছেন। রোহিঙ্গা ইস্যু, এই যে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পগুলোতে আছে, তাদের বিশেষ করে উনি একটা বিষয় নিয়ে বারবার বলছেন, ওদের যারা বড় হয়ে উঠছে ওইখানে তার ভবিষ্যৎটা কি, তার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তারা কি শিক্ষার আলো পাবে কিনা, এগুলো নিয়ে উনি বলছেন। উনি চান যে এই সাম্যতা, ন্যায্যতা একটা রেফিউজি ফ্যামিলির মধ্যেও এরাও এটা পাক। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা জিনিস খুব আপনি যেহেতু সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, এখন প্রেস সচিব হিসেবে কাজ করছেন, গণমাধ্যম বা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে একটু বলবেন যে এই সরকারের আসলে কি চিন্তা করছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে? খুবই সহজ একটা চিন্তা। আমরা চাই সবাই স্বাধীন থাকুক, সবাই তার ম্যাক্সিমাম স্বাধীনতাকে ব্যবহার করুক। আমরা চাই গণমাধ্যম যেন কোনো ধরনের কোনো এজেন্সি থেকে যেন তাকে ফোন করতে না হয়, ফোন করে যাতে না বলে। জনাব শফিকুল আলম সাহেব, এর আগে বিগত সরকার কয়েকটা আমরা দেখেছি যে এইসব কথা বলে, কিন্তু বাস্তবে যে দেখি যে আমরাই দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আপনি কি গত এক মাসে কোথা থেকে বিভিন্ন চাপ হতে হয়, সেই কথাটাই আপনি একটু দর্শকদের জন্য। গত এক মাসে কোনো ফোন পেয়েছেন? আমরা চাচ্ছি, এবং স্যার বলেছেন, হ্যাঁ, কিছুদিন আগে সম্পাদকদের সাথে বলেছেন, উনি বলেছেন যে যদি আমাদের ভুল ত্রুটি থাকে, আমাদের ভুল ত্রুটিও আপনারা ধরায় দেন, লেখেন। এটা তো উনি বলেছেন যে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সংবাদপত্রের স্বাধীনতা, টিভি মিডিয়ার স্বাধীনতা, পুরো মিডিয়ার স্বাধীনতার ব্যাপারে উনি খুবই অকুণ্ঠ। এই ব্যাপারে উনি একদম বারবার উনি বলছেন, আপনি যদি আমাকে ভুল ধরা দেন তাহলে আমি সঠিক পথে যেতে পারবো।
আপনি যদি আমার ভুল না ধারণা দিয়ে সেই আগের ফ্যাসিবাদী আমলের মতো, আপনারা দেখেছেন কিভাবে উনি প্রেস কনফারেন্স করতেন, স্বৈরাচারী শেখ হাসিনা যে কাজটা করতেন, ফোন প্রেস কনফারেন্স করছেন, ওইখানে তো আর প্রশ্ন হতো না, যেটা হতো তেলের আদান প্রদান হতো, ঠিক না? তাহলে কি আমরা বলতে পারি যে সরকার সত্যিকারই একটি মানে গণমাধ্যম বান্ধব সরকার? অবশ্যই 100%। মানে আপনারা যেটা বলছেন বাস্তবে সেটা অলরেডি আপনি 1 মাস তো দেখলেন, আপনি 1 মাসে কোনো ধরনের কোনো ব্যারিয়ার পেয়েছেন? কোনো ধরনের কোনো আপনাকে ফোন করে রিকোয়েস্ট করা হয়েছে যে এই নিউজটা নামাও? আপনাদের রিকোয়েস্টের বাইরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা। আপনারা এটা ইগনোর করবেন, যেগুলো যদি কেউ করে আমাদেরকে জানাবেন। কেউ যদি মাননীয় প্রধান উপদেষ্টার এটা এই ব্যাপারে ওনার নির্দেশনা কি? উনি তো বলেছেন যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস নন নেগোশিয়েবল, এটাই কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না। সবাই আপনারা ভালো রিপোর্ট করেন, রেসপন্সিবল জার্নালিজম করেন, ভালো জার্নালিস্ট রিক্রুট করেন, ব্রিলিয়ান্ট জার্নালিজম করেন। দেখেন গত 15 বছরে কি হয়েছে বা তারও আগে কি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা এখন স্যার যেটা বারবার বলছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে দেশের জন্য। এরকম সুযোগ অনেকে, আজকে যেমন স্টুডেন্টদের সাথে কথা হলো, তখন অনেকে বলছে যে এই 53 বছর ধরে আসলে রাষ্ট্র তার সেভাবে মেরামত হয় নাই। তো সেই জায়গায় 53 প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বছর পরে আমরা যে এই সুযোগটা পেয়েছি, সেই যে সুযোগটা যাতে আমি কেন সবাই মিলে কাজে লাগাই। আর এই সবাই মিলে কাজে লাগানোর যে কথাবার্তা, সেগুলো তো সংবাদপত্রগুলো উঠাবে, আপনি উঠাবেন, আপনি আপনার টিভিতে টক শোতে এটা বলবেন, আপনি আপনার ওয়েবসাইটে বলবেন। এইগুলো নিয়ে আপনি যত ডিবেট তৈরি করবেন, দেশটা মেরামতের রাস্তাগুলো আরও বেশি খুলে যাবে। এক মাস আগে যে সরকার গঠন করা হলো, উপদেষ্টা যে তালিকা আমরা দেখেছি, এর মধ্যে আমাদের একদম তরুণ প্রজন্মের একদম 2 জন আছেন। সবকিছু নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ নিয়ে কি বলবেন? আমি বলবো যে দে আর ভেরি গুড পিপল, ভেরি গুড পিপল। তারা খুবই দেশপ্রেমিক, খুবই দেশপ্রেমিক। তারা তাদের কমফোর্টেবল লাইফ ছেড়ে এসে আপনি দিন নাই রাত নাই কাজ করছেন। তারা সত্যিকার অর্থে, এবং সবাই জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, জনগণের থেকে কথা শুনছেন, এবং তারা সত্যিকার অর্থে তাদের উপর যে মস্ত বড় যে কাজ সবাই এক্সপেক্ট করছে যে এই কাজটা ওনারা করবেন, সেই কাজটা কিভাবে ডেলিভার দেওয়া যায়, কিভাবে রিফর্মগুলো আনা যায় প্রত্যেকটা সেক্টরে, এমন কিছু কাজ করে যায় যেটা যেন আজকে নাই, মানে নেক্সট 50 বছর জন্য থাকে বা 100 বছর থাকে। এমনভাবে হোক যাতে আমি, আপনি, আমার ছেলে, আমরা জীবনের মধ্য বয়সে এসেছি, আমার ছেলে বা আমাদের ছেলে, আমাদের পরবর্তী জেনারেশন যেন এটার সুফল পায়। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, গত 1 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জানতে চেয়েছে, নির্বাচনের একটা রোড ম্যাপ চেয়েছে। আপনি এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন? না, এইটা নিয়ে কিন্তু অনেকগুলো কথা হচ্ছে, এটা অনেকের সাথে এই ইয়েটা হচ্ছে। এই কথাটা আমার মনে হয় চলবে, আরও অনেক দিন চলবে। কেননা পুরো বিষয়টা যেটা নিয়ে, কেননা আপনার স্টুডেন্টদের থেকে এক্সপেকটেশনটা কি? স্টুডেন্টরা চাচ্ছে দেশটা মেরামত হোক, মেরামত হওয়ার পরে তারা একটা ভালো ইলেকশন চাচ্ছে, যাতে পলিটিক্যাল পার্টিগুলো ওইটা ইলেকশনে ফ্রি ফেয়ার এবং একটা পার্টিসিপেটরি একটা ভোট হলে ওইটা পার্টিসিপেট করে যেন ওরা তারপরে একটা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। পলিটিক্যাল পার্টি আসুক, কিন্তু তার আগে তারা খুব ডিপ, খুব গভীর কিছু রিফর্ম চাচ্ছে, যার ফলে যাতে আর একটা পলিটিক্যাল পার্টি আসলে এই রিফর্মটার জন্য বাধাগ্রস্ত না হয়। রাস্তাঘাটে সাধারণ মানুষ, সামাজিক বিভিন্ন জায়গায় গেলে মানুষরা জানতে চায় এই সরকার কতদিন থাকবে। না, এই যে আমি আপনি আমাকে এই প্রশ্নটা শেষ করতে দেন নাই। সেটা হচ্ছে যে এই রিফর্মগুলোই
ডিটারমাইন করবে, হ্যাঁ, যে কতদিন এই গভর্নমেন্ট থাকবে। সত্যিকার অর্থে কেউ কিন্তু এখানে এসে যে আমরা অনেক অনেক বছর থাকা, এইগুলো তো না। সবাই আসছে, সবাই জানে তাদের কাছে এক ধরনের স্পেস। স্টুডেন্টরা চাচ্ছে, জনগণ চাচ্ছে যাতে এই গভর্নমেন্ট অনেক এমন কিছু কাজ করুক যেটা সুফল সবাই পায়। ব্যাংকিং সেক্টরে যেই ধরনের আপনি লুটপাট হয়েছে এটা বন্ধ হোক, বিদেশেতে যে টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো ফিরে আসুক, তারপরে যে বড় বড় প্রজেক্টে যেই আপনারা দেখেছেন 30, 40, 50 হাজার কোটি টাকার প্রজেক্ট, পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজেক্ট ব্যয় হচ্ছে আমাদের, সেই জায়গাগুলো নিয়ে রিয়েল কাজ কিছু হোক। তারপরে হচ্ছে মানুষের সেফটি, রুরালের মানুষের, আপনি দেখেন রুরাল মানুষের সোশ্যাল সেফটি নেট খুবই কম। সাধারণ মানুষের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তো এই সমস্ত জিনিস কাজ হওয়ার পরে সত্যিকার অর্থে পলিটিক্যাল পার্টি, জনগণ, সিভিল সোসাইটি সবাই মিলে বসেই তারাই ঠিক করবেন যে ইলেকশনটা কবে হবে বা এই গভর্নমেন্টের মেয়াদ কতদিন হবে। আপনারা স্যার কিন্তু বলেছেন, আপনারা যদি বলেন যে না, আপনারা সবাই মিলে যদি ডিসাইড করেন যে না আমরা 3 মাসের মধ্যে ইলেকশন দেখতে চাই, সেটাই হবে। আবার যদি না আমরা 3 মাস না আরো অনেক বেশি দেখতে চাই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটা হচ্ছে যে জনগণের চাওয়ার উপরে। সাধারণ মানুষের একটা প্রশ্ন, যেটা দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি, এটা নিয়ে আপনারা 1 মাসে কি কাজ করেছেন, এর সুফল কতদিন নাগাদ সাধারণ মানুষ পাবে? দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি তো অনেকগুলো, শুধু সাপ্লাই সাইড বা ডিমান্ড সাইডের উপরই তো নির্ভর করে না, সেটার উপর অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এর সাথে ব্যাংকিং ব্যবস্থা জড়িত, আপনার ইকোনমির সিচুয়েশনটা কতটুকু জড়িত, এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ হচ্ছে। আপনি দেখবেন যে মার্কেট মনিটরিং বাড়ানো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম যাতে এইবারে যেটা হয়েছে, আপনি বড়োতে রেকর্ড পরিমাণ প্রকিউরমেন্ট হয়েছে। হ্যাঁ, এখন সরকারের হাতে, এখন আমি যেটা ওই যে সচিব সভায় যেটা বলা হলো যে 20 লক্ষ টন খাদ্যশস্য আছে। তো এগুলো তো ইটস এন সিগনাল যে না, আমাদের এখন খাদ্যশস্য যে কোনো ধরনের সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো খাদ্যশস্য আমাদের আছে। এগুলোও দেখবেন যে মার্কেট প্রাইসকে কমায়। তা এছাড়া ইনফ্লেশনটারে কমানোর জন্য রিয়াল কিছু টুল আছে, যেমন ধরেন আপনার পলিসি রেট বাড়াইতে হয়, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হয়, দিয়ে মার্কেটের থেকে টাকাটা শুষে নিতে হয়। সেই জিনিসটা ওনারা করছেন। আপনি ইন্টারেস্ট রেট বাড়াতে বাড়াতে এখন আমার মনে হয় এটা এখন প্রায় 10%-এর কাছে। এতে যেটা হচ্ছে যে সুফল পাবে কতদিন নাগাদ? আমার মনে হয় সুফল, আপনি দ্রব্যমূল্য অনেক কিছুই তো স্ট্যাবিলাইজ হয়েছে, আমার মনে হয় খুব দ্রুত, এটা খুবই দ্রুত পাবে। এবং আমরা আশা করি এই শীতকাল আসলে বা আরো আগের থেকেই এটা দ্রব্যমূল্য, রাস্তাঘাটে যে ঘাটে ঘাটে যে চাঁদাবাজিগুলো, এগুলো কিন্তু বন্ধ হয়নি। এটার সাথে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তো জড়িত। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমাদের ল অ্যান্ড অর্ডার, আপনি জানেন পুলিশের কনফিডেন্স কোথায় গিয়েছিল, সিকিউরিটি ফোর্স, অনেক থানায় ওনারা 7-8 দিন তো পুলিশ ছিলেনই না, সেই জায়গার থেকে পুলিশ এখন আবার তাদের ডিউটিতে ফিরেছেন। তাই সেই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, পুলিশের কনফিডেন্স বাড়ানোর কাজ হচ্ছে। পুলিশের একটা বড় সিনিয়র লেভেলের একটা দুষ্টি চক্রের হাতে পুলিশ পড়ে গিয়েছিল, সেই জায়গার থেকে সরে এসে পুলিশের রিয়াল রিফর্ম যাতে হয়, যাতে পুলিশ এই যেই র্যাকেট আছে আপনি যেটা বললেন, সেগুলো যাতে ধরতে পারে, তাদেরকে রিয়াল জন্য লয়ের আওতায় আনতে পারে, সে কাজগুলো হচ্ছে। আমরা আগামী আর 1 মাস পরে আপনার সাথে আবার পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো আমরা শেষ করে দিতে চাই। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।